নমস্কার, শুরু করছি বাংলা বাজারে পলিটিক্স। আজকের বিষয় বাংলাদেশ ঘুরে দাঁড়াও। এখনো পর্যন্ত লাশের সংখ্যা ৩৯। কেউ কেউ বলছেন আরো বেশি। ৩৯টাই কি কম? এক মানব শরীরে কমসম করে ৫ লিটারের বেশি রক্ত থাকে। ৩৯ জন জওয়ান লাশের অত রক্ত বাংলাদেশের বিভিন্ন শহরে, বিশ্ববিদ্যালয়ে, রাজপথে ছড়িয়ে আছে। ৩৯টা কবরে শুয়ে আছে প্রতিবাদ, প্রতিরোধ, আন্দোলন। এরপরেও আরো লাশ পড়বে, কিন্তু কেন? আন্দোলন শুরু হলো কোন দাবিতে? আপাতত দাবি কি? আন্দোলন যারা করছেন তারা কারা? সরকার কি চাইছে? সব নিয়ে বাংলাদেশে আলোচনা যা হওয়ার হচ্ছে, এ বাংলাতে কিন্তু সেসব আলোচনার বেশিরভাগটাই শোনা কথা আর কিছু প্রচার। কাজেই আবার কিছু বলার তাগিদে একই বিষয় নিয়ে ফিরে এলাম। বাংলাদেশ ঘুরে দাঁড়াও। মুক্তিযুদ্ধ ছিল বাংলা ভাষার, মাতৃভূমির। জন্ম নিয়েছিল বাংলাদেশ, জিতেছিল বাঙালি, জিতেছিল ধর্মনিরপেক্ষতা, জিতেছিল মানবতা। হেরেছিল কারা? পাকিস্তান। সে তো ৭১-এই সেটেলড। বাংলাদেশ তো আর নতুন করে পাকিস্তান হবে না। আসলে সেদিন হেরেছিল সেই ঘাতক দালাল রাজাকারেরা, যারা বাংলা ভাষা, মাতৃভাষার দাবিকে উপেক্ষা করেছিল। হেরেছিল তারা যারা এক মৌলবাদকে সামনে রেখে ধর্মনিরপেক্ষতার বিরুদ্ধে সরব ছিল। হেরেছিল তারা যারা দেশের গণতান্ত্রিক কাঠামোকে ধ্বংস করতে চেয়েছিল। তারা সেদিন হেরেছিল। কিন্তু শেষ হয়ে গিয়েছিল কি? একেবারেই নয়। তারা শেষ হলে জাতির পিতাকে হত্যা করলো কারা? গণতন্ত্রকে সামরিক ছাউনিতে নিয়ে গেল কারা? তারা শেষ হয়নি, বরং তারা বারবার তাদের সমস্ত শক্তি নিয়ে ফিরে ফিরে আসে, দখল নিতে চায় এই অর্জিত স্বাধীনতা। বাংলাদেশের যে কোনো আন্দোলনে, সামাজিক, রাজনৈতিক যে কোনো কর্মকাণ্ডে এই দুই ধারা আছে। হেরেছে, শেষ হয়ে যায়নি। ঠিক আমাদের দেশের আরএসএস, হিন্দু মহাসভা, জনসংঘ, বিজেপির মতোই এক এমন বিপজ্জনক দর্শন নিয়ে তারাও কাজ করে চলেছে। কাজেই আপনার এক চোখ যদি ভাতের লড়াইয়ের দিকে হয়, তাহলে আর এক চোখকে রাখতেই হবে এই জামাত শিবির, রাজাকার, হেফাজত, আল বদর, আল শামসের দিকে। আমাদের দেশে আমাদেরও রাখাই উচিত ওই আরএসএস তার শাখা সংগঠনের দিকে। বেশ কিছুদিন আগে এক গায়ক বন্ধু ফোন করে জানায় সে যাচ্ছে মানবাধিকার সংগঠনের এক অনুষ্ঠানে। গল্প করতে করতেই জানায় আর কে কে যাচ্ছে। খটকা লাগায়, চেক করে দেখি আরএসএস এর এক শাখা সংগঠন এখন মানবাধিকারের ব্যানার নিয়ে রাস্তায় নেমেছে। ওই যে একটা চোখ এই দিকে রাখতে হবে। আমরা ভুলেছিলাম বলেই তো সেদিন ৭৫-এর জরুরি অবস্থার বিরোধিতার প্ল্যাটফর্মকে ব্যবহার করে আজ দেশের ক্ষমতায় আরএসএস, বিজেপি। ভাত কাপড়ের লড়াইয়ের কথা বলেই ফ্রান্সের ফার রাইটরা আরেকটু হলে ক্ষমতায় আসতে চলেছিল। ভাত কাপড়ের লড়াই, চাকরির দাবি, বেশি মাইনের দাবি নিয়েই, সমাজতন্ত্রের কথা বলেই মুসোলিনি ক্ষমতায় এসেছিল, নাৎসি পার্টি ক্ষমতা দখল করেছিল। কাজেই যেখানে ওই মৌলবাদী স্বৈরাচারের অস্তিত্ব আছে, সেখানে যে কোনো আন্দোলনে আগে তাদের এলিমিনেট করেই, তাদের সরিয়ে দিয়ে, তাদের তফাৎ রেখে, তাদের বিরুদ্ধে তীব্র লড়াই চালিয়েই ওই আন্দোলনকে নিয়ে এগোনো যায়, না হলে পস্তাতে হয়। সেদিন না বুঝেছিলেন দেশের সমাজতন্ত্রীরা, না বুঝেছিলেন বামেরা। তারা অটল আদবানির হাত ধরে স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে মৌলবাদী স্বৈরাচারকে জায়গা করে দিয়েছিলেন। এ তো ইতিহাস, অস্বীকার করার তো কোনো জায়গাই নেই। কাজেই ভাত কাপড়, চাকরি আর বাসস্থানের লড়াই তো হবেই, কিন্তু স্থায়ী শত্রুদের সেই আন্দোলন থেকে বিচ্ছিন্ন না করতে পারলে আন্দোলন হাইজ্যাক হবেই। ডক্টর রিয়াদ শরীফ বাংলাদেশের এই সংরক্ষণ নিয়ে একটা ছোট লেখা ফেসবুকে পোস্ট করেছেন, পড়ে শোনাচ্ছি। তার আগে বলি, বাংলাদেশের চাকরির সংরক্ষণটা একবার বুঝুন। ১০০% চাকরির ৫৬% বিভিন্ন কোটা দিয়েই ভর্তি হবার কথা বলা আছে। ৩০% মুক্তিযোদ্ধা, ১০% নারী, ১০% জেলার প্রার্থী, ৫% ক্ষুদ্র জাতিগোষ্ঠী, ১% প্রতিবন্ধী। এটা হলো সংরক্ষণের গাইডলাইন। কিন্তু বাস্তবে কি হয়েছে? বিগত
5টা বাংলাদেশ সিভিল সার্ভিস, যেটা ওখানে সবচেয়ে বড় চাকরি, আমাদের এখানকার আইএএস এর মতন চাকরি। তার তথ্য কি বলছে? মুক্তিযোদ্ধা কোটাতে চাকরি পেয়েছেন 8.7%, মহিলা কোটায় 9.62%, জেলা কোটাতে 14.33%, প্রতিবন্ধী কোটাতে 0.10%, ক্ষুদ্র জাতিগোষ্ঠী কোটাতে 0.88% চাকরি পেয়েছে। বাকি অসংরক্ষিত চাকরি 66.2%। এটা কেন? আছে 30%, কিন্তু পেল 8.7। এটা কেন হলো, কিভাবে? সেটাই ডক্টর রিয়াদ শরীফ বলছেন। কোটার বিন্যাস, ওনার ভাষায়, কোটার বিন্যাস খুব জটিল। আমি অনেক চেষ্টা করেও একেবারে ক্লিয়ার হতে পারিনি। তবে কোটা কখন প্রয়োগ হয় সেটা বুঝতে আইনস্টাইন হওয়া লাগে না। আমি বলছি, আপনি মন দিয়ে শুনুন। এরপর বলেন এ আন্দোলন আসলে যৌক্তিক কিনা। 1, পিএসসি যে কোনো পরীক্ষায় অংশগ্রহণ করার যোগ্যতার কোনো কোটা নেই। এর মানে যদি কোনো পরীক্ষা যোগ্যতা থাকে মাস্টার্স, তাহলে আপনাকে মাস্টার্সই করতে হবে। আপনি মুক্তিযোদ্ধা হন, নারী হন কিংবা আদিবাসী হন, আপনাকে মাস্টার্সই করতে হবে। 2, প্রিলিমিনারি আপনাকে পাশ করতে হবে, এখানে কোনো কোটা নেই। আপনি যদি প্রিলিমিনারি ফেল করেন তাহলে আপনি সেক্টর কমান্ডারের ছেলে বা মেয়ে হন, কোনো লাভ নেই। 3 নম্বর, রিটেন আপনাকে পাশ করতেই হবে, এখানেও কোনো কোটা নেই। এর মধ্যে কিন্তু অর্ধেকের বেশি পরীক্ষার্থী বাদ পড়ে গেছে, হোক সে নারী, মুক্তিযোদ্ধা কিংবা আদিবাসী। 4, ভাইভাতেও কিন্তু কোনো ছাড় নেই। যেমন আপনি যদি 1 নম্বর চয়েস দেন ফরেন ক্যাডার, তাহলে আপনার পুরো ভাইবা হবে ফুল ইংরেজিতে। আপনি মুক্তিযোদ্ধার সন্ধান বলে আধা বাংলা কিংবা চাকমা হলে আপনার ভাইবা চাকমা ভাষায় নেবে, এরকম কিন্তু না। অর্থাৎ আমি বলতে চাচ্ছি ভাইভাতে কোনো কোটা নেই, আপনাকে পাশ করতেই হবে। 5, ভাইবা পাশ করার পর দেখা যায় পরীক্ষার্থীর সংখ্যা 10,000-এ নেমে এসেছে। অর্থাৎ 5-6 লাখ পরীক্ষার্থী থেকে এ পর্যন্ত আসে মোট 9 কিংবা 10,000। এবার রিটেন আর ভাইবার নাম্বার মিলে এদের মেরিট লিস্ট তৈরি করা হয়, আর এখান থেকে পদ অনুযায়ী চাকরি পাবে হয়তো 2 থেকে 3,000। আর কোটার প্রয়োগটা ঠিক এইখানেই হয়। কিভাবে হয় সেটা আমি ক্লিয়ার নই, কাজে আমি এ নিয়ে কিছু বলছি না। তবে গ্যারান্টি দিয়ে বললাম, আমি যতটুকু বললাম এটুকুতে কোনো ভুল নেই। এবার আপনি গাল ফুলিয়ে হয়তো বলতে পারেন কেন কেন এখানে কোটা প্রয়োগ হবে কেন। আসছি, তার আগে আমার প্রশ্নের উত্তর দিন, বুকে হাত দিয়ে উত্তর দেবেন। এই যে লাখ লাখ পরীক্ষার্থীর মধ্যে 9,000 পরীক্ষার্থী, এদের মেধা নিয়ে কোনো সন্দেহ আছে? ম্যাট্রিক পরীক্ষায় আমি পেয়েছিলাম 872। আমার ঢাকা কলেজে ভর্তি হতে গিয়েছিলাম, আমার সময় শুধু মার্কসের ওপরে কলেজে ভর্তি নিয়েছিল। ভেবেছিলাম আমি তো প্রথম 100 জনের মধ্যেই থাকবো, কিন্তু আমি নিজের সিরিয়াল দেখলাম 600-র ওপরে, অর্থাৎ 20 নম্বরের ব্যবধানে আমার আগে প্রায় 400 ঢুকে গিয়েছে। এখানেও তাই। এই 9,000 জনের মধ্যে আপনি কাউকে মেধাহীন বলতে পারবেন না। ইয়েস, পারবেন না। কাজেই আপনি যে মুক্তিযোদ্ধার সন্তানটিকে মেধাহীন বলছেন, আপনি কি ভুল বলছেন না? আবার ভাববেন না যে আমি মুক্তিযোদ্ধার সন্তান, না আমার বাবা যুদ্ধ করেননি, আমার কোনো কোটা নেই, আমার মামা করেছিলেন কিন্তু সার্টিফিকেট তোলেননি, কিন্তু মুক্তিযোদ্ধারা তো অনেক ত্যাগ করেছেন, কেন তাদের মেধাহীন বলে ছোট করছেন? এবার আসি নারী কোটাতে। মনে রাখবেন, বাংলাদেশে যে নারীটি 9,000 জনের মধ্যে এসেছে সে আমার আপনার থেকে মেধাবী, আর আপনি মেয়েদের ক্ষমতায়ন চান না, না চাইলে সেটা ভিন্ন ব্যাপার। আর আদিবাসী আর জেলা কোটা, আদিবাসীরা আমাদের দেশের সম্পদ, তাদের স্বার্থ কে দেখবে? আপনি আমি কি দেখব প্রশ্নই ওঠে না। এই তো কিছুদিন আগেও ছিল, এরিয়াতে, হিল এরিয়াতে যাবার চিন্তা করছেন, শান্তি বাহিনীর কথা ভুলে গেলেন? এখন যে নিশ্চিন্ত মনে সাজেক যান, সাইরু যান, এসব কি এমনি এমনি হয়েছে? নিজেই চিন্তা করেন। আর আপনি মেধাবী আদিবাসীটিকেই চাকরি দিচ্ছেন যে কিনা নিজের কৃষ্টি কালচারকে তুলে ধরবে। উনি লিখেছেন,
উনি যা লিখেছেন তার থেকে পরিষ্কার যে মুক্তিযোদ্ধা কোটা মানেই আমাদের দেশের মানে ইন্ডিয়ার, ভারতবর্ষের দলিত কোটা বা ওবিসি কোটার মতো নয়। কিন্তু তারপরেও তো প্রশ্ন উঠতে পারে যে মুক্তিযুদ্ধের এতদিন পরে কেন মুক্তিযোদ্ধাদের পরিবারের জন্য সংরক্ষণ? জায়েজ প্রশ্ন, আলোচনা হওয়া উচিত, সরকার না মানলে আন্দোলনও হওয়া উচিত। কিন্তু সেই আন্দোলনে হঠাৎ এই রাজাকার শব্দটা এলো কোথা থেকে? তুমি কে আমি কে, রাজাকার রাজাকার গর্জে ওঠো সবাই, ভয় নেই আর কিছু হারাবা। তুমি কে আমি কে, এই ধরনের বাক্য আমরা আশা করছি না। এই যে ফোয়ারার মতো কবিতা গান বেরিয়ে আসছে এলো, এসবের ভিত্তি কি? শেখ হাসিনা কি আন্দোলন যারা করেছে তাদেরকে রাজাকার বলেছেন? কোথাও একটা তথ্য প্রমাণ, একটা ভিডিও আছে যেখানে তিনি স্পষ্ট বলেছেন যে মুক্তিযোদ্ধাদের কোটা নিয়ে এত ক্ষোভ কেন? মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরা পাবে না, তাহলে কি রাজাকারদের নাতিপুতিরা পাবে? মুক্তিযোদ্ধার বিরুদ্ধে এত ক্ষোভ কেন? মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? এটা উনি বলেছেন খুব পরিষ্কার যে উনি মুক্তিযোদ্ধাদের জন্য রাখা সংরক্ষণের যৌক্তিকতা নিয়ে কথা বলছিলেন। আপনি বিপরীতে কথা বলতেই পারেন, কিন্তু উনি সপক্ষে কথা বলছিলেন। যুক্তিটা হলো এটাই তো স্বাভাবিক যে মুক্তিযোদ্ধাদের পরিবারের জন্য সংরক্ষণ থাকবে, রাজাকারদের পরিবারের জন্য তো থাকবে না। কিন্তু তাকে প্রথমে খুব চালাকি করে প্রচারের মধ্যে আনা হলো যে প্রধানমন্ত্রী, যিনি নাকি মুজিব কন্যা, তিনি ছাত্রদের রাজাকার বলেছেন। কাজেই স্লোগান তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, বলছে কে স্বৈরাচার স্বৈরাচার। রাজাকার শব্দটা জায়েজ স্থান পেল, শেখ হাসিনা স্বৈরাচার হলো, স্বৈরাচার ভার্সেস রাজাকারের লড়াই। এটাই তো বটম লাইন, এটাই তো শেষ কথা। শেখ হাসিনা স্বৈরাচারী কি না তার দেশের মানুষ সেই রায় দেবেন। তার দেশের মানুষ নির্বাচনে তাকে হারিয়ে দেবেন বা গণ আন্দোলনের ফলে তাকে সরে যেতে হবে, যেমনটা এর আগেও বহুবার হয়েছে, বহু দেশে হয়েছে। কিন্তু কারা লাভবান হচ্ছে এই স্লোগানে? কারা কোটার আন্দোলনকে এই পর্যায়ে নিয়ে গেলেন? কাদের মাথা থেকে বের হলো এই স্লোগান? ভাবতে হবে। বাংলাদেশের গত কয়েক বছরের রাজনৈতিক পরিসরে গণতন্ত্রের ওপর আঘাত এসছে বারবার, এটা সত্যি। গণতন্ত্রের প্রাথমিক শর্তগুলো লঙ্ঘন করেছে সরকার, এ নিয়েও দ্বিমত নেই। আওয়ামী লীগের নতুন করে ভাবা উচিত ছাত্রলীগের গুন্ডারাই কি দেশ চালাবে, এটাও ভাবতে হবে। কিন্তু এক বাঁকের মুখে দাঁড়িয়ে যদি এক রাজনৈতিক স্বৈরাচার আর আল বদর, রাজাকার, হেফাজত, জামাত আর মৌলবাদের উত্থানের মধ্যে আমাকে একটাকে বাঁচতেই হয়, তাহলে আমি নির্দ্বিধায় বেছে নেব নিয়মতান্ত্রিক স্বৈরাচারকে, ঠিক যেভাবে আজ বেছে নিয়েছে ফ্রান্সের মানুষ মাক্রনকে। তাকে তো একেবারে হারিয়ে দেয়নি, মধ্য আর বাম জোট তো পেয়েছে ভোট। আমাদের দেশে কংগ্রেস বা তৃণমূলকে বেছে নিয়েছে। তারা কারা? দেবশিশু। বিজেপিকে তার সংখ্যাগরিষ্ঠতা পেতে দেয়নি। এগুলোই হলো সেই বোধ, লেসার এভিল গ্রেটার এভিল বাঁচার সাধারণ থিওরি। কারণ হাসিনাকে হারানো যায়, আওয়ামী লীগকে হারানো যায়, তার বিরুদ্ধে আন্দোলন করাই যায়, কিন্তু অন্য পক্ষ রাজাকার, হেফাজত, জামাত, আল বদর, আল শামস মগজের দখল নেয়, সে বড় ভয়ঙ্কর। আবার বলবো, ভুল করো না বাংলাদেশ, বাংলাদেশ ঘুরে দাঁড়াও। নমস্কার।